টেনে হিঁচড়ে গলা ধাক্কা দিয়ে জেলখানাতে পুরে দিয়েছিল, তারা বুঝে যে কি পরিমাণ স্ট্রাগলটা আমি করেছি। আমার অ্যান্টার্কটিকা যাওয়ার ইচ্ছা, কিন্তু অ্যান্টার্কটিকা গেলে দুজনকে যেতে হয়, কারণ একটা রুমে হচ্ছে দুজন শেয়ার করে, না হলে আমি কাজী আসমা আজমেরি। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের সবুজ পাসপোর্টে 150টি দেশ ভ্রমণ করার, এবং আমার ইচ্ছা আছে ইন ফিউচারে যে বাংলাদেশের 193 কান্ট্রি আমি ঘুরতে পারবো না, 92 কান্ট্রি ঘুরতে হবে, কারণ আমি বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলে যেতে পারবো না। তো আপনারা দোয়া করবেন যাতে আমি এই যে আমার যে যুদ্ধটা, এটা শুধু আমার নয়, এটা হচ্ছে বাংলাদেশের যেসব 18 কোটি মানুষের সবুজ পাসপোর্ট আছে সেটা যুদ্ধ, আমি অবশ্যই জিতে আসবো। আপনারা দোয়া করবেন। আর আবার যারা নতুন তরুণীরা আছে যারা বিশ্ব ভ্রমণ করতে চায়, তাদেরকে আমি বলবো, এখন তো আমাদের পাশের দেশ ইন্ডিয়া বন্ধ হয়ে গিয়েছে, নতুন নতুন দেশ হয়েছে, এবং খুবই ভালো সুখবর যে আমাদের জন্য থাইল্যান্ডের ভিসা চালু হয়েছে। থাইল্যান্ড খুব চমৎকার একটি দেশ দেখার মতো, এবং দ্বিতীয় ধাপেই রয়েছে ভিয়েতনাম কিংবা কম্বোডিয়া, দেখার মতো চমৎকার একটি দেশ। এই দুটো দেশ আমি অবশ্যই বলবো। আর জীবনে বেঁচে থাকলে একটা দেশ অবশ্যই ঘুরবেন, আমাদের মতো বাংলাদেশের যারা তৃতীয় বিশ্বের মানুষজন, তাদের জন্য বলবো অবশ্যই সিঙ্গাপুর জীবনে একবার হলেও দেখবেন, এবং সিঙ্গাপুর দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে কোথায় ছিলেন আর কি দেখলেন। পরিবার থেকে কখনোই আমাকে চাইনি যে দিবে, স্পেশালি আমার বাবা বলেছে না, উনি আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চান নাই। আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকা সত্ত্বেও উনি বলেছেন না, দিবেন না। তো তখন আমি আমি যেহেতু আমি ইন্টারের পর থেকেই, যখন ইউনিভার্সিটি ভর্তি নেই, তখন থেকেই আমি পড়াই, এবং স্টুডেন্ট স্পেশালি আমি পার্ট টাইম জব করতাম। তো সেখান থেকে যেসব সেভিংস ছিল সেগুলো কিছুটা জমিয়ে পরবর্তীতে আস্তে আস্তে আমি ভ্রমণটা করি এটা। আর এটা খুব একটা টাফ ব্যাপার ছিল বাসা থেকে। এমন হয়েছে যে আমার আত্মীয় স্বজনের সাথেও আমার সম্পর্ক কাট করতে হয়েছে। আমি স্টুডেন্ট থাকায়, আমি যখন পড়তাম তখন আমি ভ্রমণ করতে যাচ্ছি, আমার বন্ধু বান্ধবরাও এটা ভালো চোখে নিত না। তো তখন আমি বেশ কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আস্তে আস্তে রিলেশনশিপটা কাট আপ করে দিলাম, যে তারা জানলে সেটা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আমার বাবা মা হেয় করে, এবং আমার বাবাকে এসে বলছে যে তোমার মেয়ে কেন বিদেশে যায়, কিসের দরকার। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমি আমার বাবা বলেছিলেন যে তোমার বলার দরকার নেই কাউকে। নিউজিল্যান্ডে আমি 2012 থেকে থাকি। আমি তখন আমার MBA ট্রান্সফার করে নিউজিল্যান্ডে, আমি তখন স্টুডেন্ট ভিসা থেকে যাই নিউজিল্যান্ড। তো তারপরও আমি চিন্তা করি যে আমি যখন ওই যে 27 ঘন্টা আমি ইমিগ্রেশন জেলে ছিলাম সাইপ্রাসে, তখন আমার মনে হয়েছে আমি একটা বাংলাদেশি পাসপোর্টে থাকায় আজকে আমাকে যে এইভাবে মানবাধিকার লঙ্ঘন করে আমাকে টেনে হিঁচড়ে গলা ধাক্কা দিয়ে জেলখানাতে পুরে দিয়েছিল, তো ওটা আমার কাছে খুব একটা বিভৎস একটা দিন মনে হয়। তো ওই সময়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি বাংলাদেশি পাসপোর্টে বিশ্বটা ভ্রমণ করব, এবং তারপরে যেটা, যে যারা অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যায় তাদেরকে রোধ করব এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। এবং বাংলাদেশে এসে আমি তখন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে জব করতাম, পরবর্তীতে আমি রিক্রুটিং ফার্মে চাকরি করতাম, ইস্টার্ন ইউনিক নামে একটা রিক্রুটিং ফার্ম আছে বাংলাদেশে ওখানে। তো ওখান থেকে পরবর্তীতে আমি যখন নিউজিল্যান্ডে যাই, বাংলাদেশে আর আসতে ইচ্ছা করে না, তো ওখানেই থেকে যাই, কিন্তু আমি পাসপোর্টটা রেখে দেই, কারণ মানুষকে দেখানো যে বাংলাদেশিরাও বিশ্ব ভ্রমণ করতে পারে। এই যে আমার 150টা দেশ, এটা শুধু আমার একার জয় না, এটা হচ্ছে বাংলাদেশের যেসব মানুষের সবুজ পাসপোর্ট নিয়ে আজকে স্ট্রাগল করি আমরা ভিসার, যারা ট্রাভেলার, যারা ঘরের ভিতর বসে রয়েছে বেশি কথা বলে, তারা জানে না যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্ব ভ্রমণ করা কতটা কষ্টে। তারা বুঝে যে কি পরিমাণ স্ট্রাগলটা আমি করেছি। আমার অপরচুনিটি আছে নিউজিল্যান্ডে, তারপরও আমি ওখানে। তো এটা একটা যুদ্ধে জয় করে মানুষ রক্তাক্ত হয়, সেটা দেখা যায়। কিন্তু এখানে যেই পরিমাণ আমরা হ্যারাসমেন্ট হই, যেই পরিমাণ জিনিসগুলো আমাদের গো থ্রু যায়, সেগুলো কিন্তু মানুষ দেখতে পায় না।
এই যে আজকে আমি লাস্ট 2 মাস যাবত আমি বাংলাদেশে বসে রয়েছি, আমি একটা হংকংয়ের ভিসা আমি পাচ্ছি না। 3 বার তারা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি করি, তারপরেও তাদেরকে আমি সেগুলো দেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। আজকে পর্যন্ত আমার হংকংয়ের ভিসা হয়নি। তারপর আমি আজকে 5 বার আমি বাহরাইনের ভিসা দিছি, প্রত্যেকবার বলে আমাদের তোমার আমরা হচ্ছে তোমার ভিসা প্রসেসিং করা সম্ভব নয় আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে মানে ডাইরেকশনে। তো এরকম ভাবে আমার 5 বার টাকা নেয়ার পরও আসছে। এই যে যেই ইয়াগুলো সেটা কিন্তু আমি একটা অন্য পাসপোর্টে পাই না। তো এটা একটা যে 1971 সালে আমি যুদ্ধ যারা করেছেন তারা বীর মুক্তিযুদ্ধ, আর যারা হচ্ছে এই যে 36শে জুলাই তারা হচ্ছে অনেক প্রতিভাবান ইয়াং ছেলেমেয়ে, কিন্তু এটা হচ্ছে বুদ্ধির একটা যুদ্ধ। এই বুদ্ধির যুদ্ধটা আমাকে প্রতিনিয়ত করে যেতে হচ্ছে। তো এটা আমি চাই যে আমি যদি জিতি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের সবুজ পাসপোর্টটা জিততেছে। আমি যখন একটা পাসপোর্টের ভিসা পাচ্ছি, মানে বাংলাদেশের সবুজ পাসপোর্টের আরো যেই মানুষগুলো আছে যারা দেখতে চায় তারা সেখানে যাচ্ছে। যখন আমি আজকে বলতে গেলে আমি যখন লেবাননে ছিলাম, তো লেবাননের টিভিতে যখন লেবানন টিভিতে আমাকে দেখায়, তখন ওখানে বাংলাদেশিরা আমাকে জড়ায় ধরে বলে যে দেখো, সারা জীবন জানতো যে আমরা হচ্ছে সিকিউরিটি গার্ড আর হচ্ছে কাজের বুয়া, এই টাইপের কাজ করে আমাদের কোনো সম্মান নাই। তো তুমি যখন আসছো, আমাদের মালিক যখন দেখছে যে আমরা দেখাচ্ছি, তোর বলতেছে তোমাদের মেয়েরা এত বেশি ফাস্ট, আমাদের দেশের মেয়েরা তো এত বেশি ফাস্ট না হয়নি যে একটা মেয়ে একা হয়ে ঘুরছে। তাও ওরা তখন ওদের প্রত্যেকটা মানুষ আমাকে, লেবাননের বাংলাদেশিরা, যে আপনাকে দেখে আমরা আমাদের বসের সাথে, আমরা আমাদের প্রতিবেশীর সাথে, লেবাননবাসীর সাথে আমরা মুখ খুলে বলতে পারি যে বাংলাদেশের মেয়েরা বেড়াতে যেতে পারে, আমাদের পাসপোর্টে মানুষ বিশ্ব ভ্রমণ করে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। ভ্রমণ নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কি? ভাইয়া, আমার তো অনেক অনেক দেশের পরিকল্পনা, কিন্তু অ্যান্টার্কটিকা যাওয়ার ইচ্ছা, কিন্তু অ্যান্টার্কটিকায় গেলে দুজনকে নিতে হয়, কারণ একটা রুমে হচ্ছে দুজন শেয়ার করে, না হলে দেখা যাচ্ছে যে আমার 40 থেকে 50 লাখ টাকা খরচ। একা যদি আমি যাই তাহলেও আমাকে সেই 40 থেকে 50 লাখ টাকা দিতে হবে। দুজন যদি যাই তাহলে আমাকে 20 থেকে 25 লাখ টাকা হচ্ছে শেয়ার করতে হবে এক একজনের। তো এই জন্য আমি খুব দুঃখিত, তো যে আমার কি কষ্ট হচ্ছে যে আমি একা যেতে হবে। আর একটা হচ্ছে আমার তো পরিকল্পনা আছে, এখন পৃথিবীর সবচেয়ে পচা পচা দেশগুলো, আমি আগে সুন্দর দেশগুলো ভ্রমণ করে ফেলেছি। এখন যেমন আমি 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 এখনো পর্যন্ত ইথিওপিয়ার ভিসা পাচ্ছি না, তো জিবুটির ভিসার আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, মাদাগাস্কারও মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি দেখা যাচ্ছে যে এখন প্ল্যান করছি, যাক আমি লাস্টে মনে হয় সোমালিয়ায় যাব, এটা নিয়ে আমি প্ল্যান করছি। এখনো আমি 100% সোমালিয়ার ভিসা হাতে না পাওয়া পর্যন্ত আমি বলতে পারি না আমি যাবো কিনা। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, এটা মনে হয় যুদ্ধ করার মতো। যাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্ব ভ্রমণ করে তারা নিশ্চয়ই জানে যে কি অবস্থা, আমরা কেমন ধরনের সমস্যার সম্মুখীন হই। তো এটা সবচেয়ে একটা কঠিন কাজ, আর এটা নিয়ে 150টি, যারা সুইডিশ পাসপোর্টে তারা দেখা যাচ্ছে 200টা দেশও ঘুরে ফেলতে পারবে, টিকিট কাটবে আর যাবে। আর আমরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যারা ভ্রমণ করি টিকিট কাটলেও যেতে পারি না, এবং যাওয়ার পরও দেখা যাচ্ছে ইমিগ্রেশন আমাদেরকে মিনিমাম 10 থেকে 45 মিনিট, 3 ঘন্টা 4 ঘন্টা বসে রাখে যে কোশ্চেন এবং জেলা করার জন্য। তো এই জিনিসটা একটা যুদ্ধের মতোই অবশ্যই, আর ইজিলি ভিসা পাওয়া যায় না। আপনার ভিসা পেতে হলে ভালো জব, ভালো ব্যবসা বাণিজ্য কিংবা টাকা পয়সা ভালো থাকতে হবে, সব কিছু থাকতে হবে, তারপরে আপনি যাবেন। অথচ ইউরোপিয়ানরা যখন আসে, এই যে এখন যেই জায়গাটা আপনারা বসে রয়েছেন লাইব্রেরি, এখানে আসে যখন, তাদের কিচ্ছু থাকে না, তাদের খাওয়ারও টাকা থাকে না, তো তারা বিশ্ব ঘুরতে বের হয়ে যায়। আর আমরা যখন বাংলাদেশ থেকে যাই, আমরা কোন দেশে যাচ্ছি পার ডেতে $100 করে আমাদেরকে ক্যাশ ডলার নিয়ে দেখাতে হয় ইমিগ্রেশনদের, আমাদের এই পরিমাণ টাকা আছে, আমরা এই পরিমাণ দিন থাকবো, এবং আমাদের রিটার্ন টিকিট এটা, যেটা দেখায় না। শুধুমাত্র আমাদের পাসপোর্টটা দুর্বল বলে আজকে আমরা এতটা বিড়ম্বনার সম্মুখীন হই।
আসলে পৃথিবী ঘুরতে আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় আমার আম্মুর কাছে গল্পের বই পড়ে, পড়ে তো ওই সময় শুনতাম যে কোন জিনিসটা ভালো লাগে, কোথায় যাচ্ছে, সেই থেকে আমার স্বপ্ন জাগে এবং একদিন আমি হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমার ইচ্ছা হয় যে আমি পৃথিবীর ওই আকাশ ছুঁতে চেষ্টা করব। সেইখান থেকেই আমার বিশ্ব ঘোরার সুযোগ সৃষ্টি হয়। মানে ইচ্ছাটা থাকে আর সুযোগটা আমি যখন নেপালে যাই তখন আমার মনে হলো যে এভারেস্টে যে মাথায় দেখছিলাম তখন মনে হলো যে আমার বিশ্বটা ঘুরে দেখা উচিত। এখনই সময়। তখন 2009 সাল ছিল, মে মাস। তো আমি চিন্তা করলাম তখন থেকে আমি বিশ্বটা ঘুরবো এবং দেখবো যে নারী অধিকার পৃথিবীতে কেমন আছে এবং নারীদেরকে অন্যান্য দেশগুলোতে কিভাবে দেখে। যেহেতু আমাদের দেশে তখন নারী অধিকারই চলছিল, কিন্তু তারপরও আমাদের সামাজিক জীবনে আমরা নারীদের সেইভাবে অধিকারটা আমরা পাই না। রেসপেক্ট কিংবা অধিকার যেটা বলা হয় সেটা পাই না। আচ্ছা, আপনি তো তখন স্টুডেন্ট ছিলেন, তখন আপনার প্রথম যাওয়ার যে খরচটা এটা কিভাবে বহন করছিলেন? প্রথমটা এটা বেশ একটা মানে মজার এবং এখন তো ভাবতে গেলে অনেক করুণ কাহিনী ছিল যে তখন আমার যে গহনা ছিল, প্রত্যেকটা মেয়ের বাড়িতে গহনা থাকে, সোনার গহনা। আমার সীতাহার ছিল, আমার ঝুমকা ছিল। তো এই যে যেগুলো ছিল সবকিছু আমি আমার আম্মুর কাছ থেকে নিয়ে বিক্রি করে তখন আমার মনে আছে 3,80,000 টাকা পাই। তো আমি 3 লাখ টাকা ব্যাংকে রেখে দেই যাতে ভিসা আমি পেতে পারি, আর 80,000 টাকা দিয়ে আমি হচ্ছে টিকিট কাটি। আহ তারপরে আমি ভ্রমণ করি। তো এটা একটা বেশ স্মরণীয় যে আমি তো গহনা কিনতেই পারবো আর জীবনে এটা সৃষ্টি থাকবে। পারিবারিক বা স্থানীয়ভাবে প্রথমে কোনো সমস্যায় পড়ছিলেন কিনা, পরিবার থেকে যেতে দিতে নিষেধ করেছে কিনা? পরিবার থেকে কখনোই আমাকে চায়নি যে দিবে। স্পেশালি আমার বাবা বলেছে না। উনি আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চান নাই। আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকা সত্ত্বেও উনি বলেছেন না, দিবেন না। তো তখন আমি আমি যেহেতু আমি ইন্টারের পর থেকেই যখন ইউনিভার্সিটি ভর্তি নেই তখন থেকেই আমি আহ, পড়াই এবং স্টুডেন্ট স্পেশালি আমি পার্ট টাইম জব করতাম। তো সেখান থেকে যেসব সেভিংস ছিল সেগুলো কিছুটা জমিয়ে পরবর্তীতে আস্তে আস্তে আমি ভ্রমণটা করি। এটা আর এটা খুব একটা টাফ ব্যাপার ছিল বাসা থেকে। এমন হয়েছে যে আমার আত্মীয় স্বজনের সাথেও আমার সম্পর্ক কাট আপ করতে হয়েছে। আমি স্টুডেন্ট থাকায় আমি যখন পড়তাম তখন আমি ভ্রমণ করতে যাচ্ছি, আমার বন্ধু বান্ধবরাও এটা ভালো চোখে নিত না। তো তখন আমি বেশ কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আস্তে আস্তে রিলেশনশিপটা কাট আপ করে দিলাম যে তারা জানলে সেটা দেখা যাচ্ছে সামাজিকভাবে আমার বাবা মা হেয় করে এবং আমার বাবাকে এসে বলছে যে তোমার মেয়ে কেন বিদেশে যায়, কিসের দরকার। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমি হচ্ছে আমার বাবা বলেছিলেন যে তোমার বলার দরকার নেই কাউকে। তারপরও আমি চিন্তা করি যে আমি যখন ওই যে 27 ঘন্টা আমি ইমিগ্রেশন জেলে ছিলাম সাইপ্রাসে, তখন আমার মনে হয়েছে আমি একটা বাংলাদেশি পাসপোর্টে থাকায় আজকে আমাকে যে এইভাবে মানবাধিকার লঙ্ঘন করে আমাকে টেনে হিঁচড়ে গলা ধাক্কা দিয়ে জেলখানাতে পুরে দিয়েছিল। তো ওটা আমার কাছে খুব একটা বীভৎস একটা দিন মনে হয়। তো ওই সময়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমি বাংলাদেশি পাসপোর্টে বিশ্বটা ভ্রমণ করব এবং তারপরে যেটা যে যারা অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যায় তাদেরকে হচ্ছে রোধ করব এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম